বৃত্তের ব্যাসে বৃহত্তম যা মনে করি উ কেন্দ্র বিশিষ্ট এ বি সি হইছে একটা বৃত্ত। এখানে এ বি হইছে আমি ধরি এ বি হইছে ব্যাস বিন্দু একটা যা আর এ সি হইছে কি ব্যাস। আমাদেরকে প্রমাণ করতে হবে যে কি এসি টা বড় বিটা হচ্ছে কি ছোট। এটা এইভাবে প্রমাণ করা যায় আর আমরা ক্লাস 8 এ শিখছিলাম এইভাবে। এ বি হইছে ব্যাস সি ডি হইছে ব্যাস বিন্দু একটা যা তারপর আমরা যোগ করছিলাম এইভাবে। তো আমি এইটা না পড়াইরে এখন কি করি আমি নতুন একটা নিয়ম নতুনটা পড়াই। এই নতুন নিয়ম এটা পড়ে আমরা প্রমাণ করতে হবে এসি গ্রেটার দেন এবি শর্টকাটে খুব বুঝে গেছি আমি। এবার আসো অঙ্কন খুবই যোগ করি। বিকাশে পেমেন্ট করতে আমার কল দিছে। হ্যাঁ অভিযোগ করি। এবার অভিযোগ করাতে আমরা এখানে কি লেখা দেব দেখো এবার প্রমাণে দেখো প্রমাণ উএ সমান সমান ওবি সমান সমান কিন্তু এটা আমরা জানি কারণ তিনটাই বৃত্তের ব্যাসার্ধ। এরপরে দেখো ত্রিভুজ এ ও বি এর ত্রিভুজের তিন কোণের ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল অপর বাহু অপেক্ষা বৃহত্তর। তাহলে এইখানে ওএ যোগ ওবি কার থেকে বড় এ বি থেকে বড়। এবার আমরা এক কাজ করতে পারি ওএ আমাদের এখানে এসি দরকার কি দরকার আমাদের এসি দরকার তো এসি মানে কি ওএ যোগ ওসি এইজন্য আমাদের কি দরকার ওবি জায়গায় ওসি লেখা দরকার এবি। এবার সুতরাং ওএ লেখা যায় এসি গ্রেটার দ্যান এবি। হ্যাঁ লেখো এই দেখো উপপাদ্য 20 কি বলছে বৃত্তস্থ কোণ অন্তস্থ কোণের দেখ প্রশ্নটা পড়ো একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। এখন বৃত্তস্থ কোণ কি আর বৃত্তচাপ কি এইগুলা পড়বা তোমরা পৃষ্ঠা নাম্বার 157 পৃষ্ঠায় বৃত্তচাপ। তো বৃত্তচাপ তারপরে বৃত্তস্থ কোণ পড়বা কেন্দ্রস্থ কোণ পড়বা। এবার বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের অর্ধেক। আর এটাকে আমি বলতেছি তোমাদের প্রশ্নের বিপরীত বলতেছি বলছে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ দুই ভাবে আসে এরকম আসে। তোমরা প্রশ্ন দিকে তাকাও বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান এতটুকু ঠিক আছে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। আবার এরকম আসে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। এবার কেন্দ্রস্থ কোণ কি বৃত্তস্থ কোণ তোমাদেরকে বুঝায় এটা বৃত্ত তো যদি কোণের শীর্ষবিন্দু যদি কেন্দ্রে অবস্থান করে তাহলে তাকে বলা হয় কেন্দ্রস্থ কোণ। আর কোণের শীর্ষবিন্দু যদি বৃত্তের উপরে অবস্থান করে তাহলে ওইটাকে বলা হয় বৃত্তস্থ কোণ। আমাদেরকে এখন প্রমাণ করতে বলছে এই বৃত্তস্থ কোণটা কেন্দ্রস্থ কোণের দ্বিগুণ এই কোণটা এটা দ্বিগুণ। এবার আসি আমরা প্রমাণ করি মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি সি একটা বৃত্ত। এই বৃত্তে বি ও সি হইছে বৃত্তস্থ কোণ বি আর সি হইছে কেন্দ্রস্থ কোণ। তাহলে প্রমাণ করতে হবে কোণ বি ও সি সমান টু বি এ সি এটা প্রমাণ করতে হবে।
এবার অঙ্কন তো মনে করি এসিটা কেন্দ্র দিয়ে যায় না, মনে করি এসিটা কেন্দ্রগামী নয়, তাহলে এও যোগ করে ডি পর্যন্ত বর্ধিত করি। এও যোগ করে আমরা ডি পর্যন্ত বর্ধিত করছি। এবার এতটুকু দেখো তোমরা, অঙ্কন পর্যন্ত দেখো অবস্থাটা, তোলা তো দরকার নাই, শুধু বুঝে নাও। হ্যাঁ, বুঝলে তাড়াতাড়ি বলো। এবার দেখো ধাপ 1 এ ত্রিভুজ এ ও বি, এই ত্রিভুজ এ ও বি, এই ত্রিভুজটা নিব। এই ত্রিভুজটার মধ্যে ও এর সমান ও বি, বইয়ের মধ্যে ধাপ বি 2 নম্বর, 1 নম্বরে বানাবো আমি 2 নম্বর ধাপ, আর 2 নম্বরে বানাবো আমি 1 নম্বর ধাপ। তাহলে ও এর সমান ও বি, কারণ হচ্ছে তারা একই বৃত্তের ব্যাসার্ধ। যদি এই দুইটা বাহু যদি সমান হয়, তাহলে এই কোণ সমান এই কোণটা হয়। দুইটা বাহু সমান হলে সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজে সমান সমান বাহুর সংলগ্ন কোণগুলো কিন্তু সমান হয়। তার মানে হচ্ছে কোণ ও এ বি সমান সমান কোণ ও বি এ, এই দুইটা কোণ সমান। হ্যাঁ, দেখো এতটুকু। এরপরে ত্রিভুজ এ ও বি এর বহিঃস্থ, এত এর বহিঃস্থ কোণ, ত্রিভুজ এ ও বি এর বহিঃস্থ কোণ এইটা নিব আমি, এইটা বহিঃস্থ কোণ বি ও ডি। বহিঃস্থ কোণ হচ্ছে অন্তঃস্থ বিপরীত দুইটা কোণের যোগফলের সমান। অন্তঃস্থ বিপরীত দুইটা কোণ কোনটা কোনটা, এই কোণ আর এই কোণের যোগফলের সমান। কোণ ও এ বি যোগ কোণ ও বি এ, এই দুইটা সমান। এবার আমরা এক কাজ করব, ও বি এর জায়গার মধ্যে মান বসাই ফেলবো ও এ বি, এই ও বি এর জায়গায় ও এ বি বসাই ফেলবো। দুইটা যোগ করলে হয় 2 ও এ বি, আর বিউডি তো বিউডি, ঠিক আছে এতটুকু। দেখো এতটুকু বুঝো। এটা কাম বুঝছো? হ্যাঁ, যদি দেখো না কাগজ সেটা দেখো। আগে একটু কাল ছিল আগে এরকম কাল হয়তো অন্যরকম অন্ধকার হয়ে গেছিল। এটা কাপন করছে কাল পেয়েছে। এরপরে দেখো অনুরূপ ভাবে সবাই একটু মনোযোগ দেখো দাও এখন। তাহলে এখন আমরা কি প্রমাণ করলাম? এখন প্রমাণ করলাম এই কোণটা সমান সমান হচ্ছে 2 এই ধারে এই কোণটা। তাহলে অনুরূপ ভাবে এই কোণ কোণ সিওডি সমান সমান তো লেখা যায় 2 এই কোণটা, ওই কোণের মান হচ্ছে ওএসসি। দেখো অনুরূপ ভাবে এটা বুঝাইছি কিনা। এবার বুঝে আসলে দুটা যোগ করব।
এটা এটা যোগ করব, যোগ করলে হবে বিওডি যোগ সিওডি সমান সমান লেফট হ্যান্ড সাইড দুটো যোগ করলে রাইট হ্যান্ড সাইডটা যোগ হয়, যোগ করলে দুই কমন, কমন দিলে হবে ও এ বি যোগ ও এ সি। এবার আসো এরপরে দেখো বিইউডি যোগ সিইউডি, বিইউডি বিওডি আর সিইউডি যোগ করলে এই পুরাটা হয়, পুরোটার নাম হচ্ছে কোণ বিওসি সমান ও, এবার এই দুটো যোগ করলে ও এ বি, ও এ বি আর ও এ সি যোগ করলে হয় এইটা, এই পুরাটা, পুরাটার নাম হচ্ছে কোণ বিএসি। এটা হচ্ছে দেখো কেন্দ্রস্থ কোণ, আর এটা হচ্ছে কি কোণ বৃত্তস্থ কোণ, তাহলে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এটা একটা প্রমাণ। আবার অনেক সময় প্রমাণ আসে কি এরকমও আসে যে সুতরাং বিএসি হাফ বিওসি অর্থাৎ একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ ও কেন্দ্রস্থ কোণের অর্ধেক। হ্যাঁ, লেখাটা বইয়ের মধ্যে লেখছুনি। দেখো এবার হইছে এসি রেখাটা কেন্দ্র দিয়ে নিব আমি, কেন্দ্র দিয়ে গেলে কি হইব, ধাপ 1 আগের মতই হবে, ধাপ 1 হবে ত্রিভুজ এ ও বি এ ও এ সমান ও বি, এটা হচ্ছে কাজ। এরপরে ও ও এ বি সমান সমান ও বি এ, এবার ত্রিভুজ এ ও বি এটা হচ্ছে ধাপ 2, এ বহিঃস্থ বহিঃস্থ কোণ বিওসি সমান অন্তঃস্থ বিপরীত কোণ ও এ বি যোগ কোণ ও বি এ সমান সমান ও এ বি, ও বি এর জায়গা দেব ও এ বি, সুতরাং কোণ বিওসি সমান টু ও এ বি, অর্থাৎ দেখো এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ আর এটা ও এ বি হচ্ছে বৃত্তস্থ কোণ, প্রমাণিত। হ্যাঁ লেখো অঙ্কন করা হয় সবগুলা কোণ সমান, সকল বৃত্তস্থ কোণ সমান, সবগুলা সমান হবে। কথা কি বুঝছো, একই চাপের উপর দণ্ডায়মান সকল বৃত্তস্থ কোণ সমান, এটা মাথায় রাখবা। এবার আসল প্রমাণ করতে বলছে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, এই হচ্ছে বৃত্ত, এই বৃত্তটারে এই এ বি যদি ব্যাস হয়, এ বি ব্যাসটা বৃত্তটাকে দুইটা ভাগে ভাগ করছে, অর্ধবৃত্তস্থ কোণ কোনটা হবে, এই কোণটা হবে অর্ধবৃত্তস্থ কোণ। আমাদেরকে প্রমাণ করতে হবে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, মানে 100 ডিগ্রি। এবার আসো
এইটা কেন্দ্রস্থ কোণ, এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। তো এখানে কেন্দ্রস্থ কোণ এ ও বি, কেন্দ্রস্থ কোণ এ ও বি সমান হবে 2 ইনটু বৃত্তস্থ এসিবি। সুতরাং কোণ এসিবি সমান সমান হাফ কোণ এওবি। আমরা উপপাদ্য 19 এর আলোকে আমরা এটা লিখলাম, আর 20 এর আলোকে এটা লিখলাম যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এবার এটা এই লাইন থেকে এটা লেখা যায় এসিবি সমান হাফ এওবি, কিন্তু এখানে দেওয়া আছে কত, এওবি সমান 2 সমকোণ মানে 180 ডিগ্রি। এওবি সমান 2 সমকোণ মানে 180 ডিগ্রি। তাহলে এবার ওইখানে বসালে কি হবে, সুতরাং কোণ এসিবি সমান হাফ ইনটু 2 সমকোণ সমান সমান 1 সমকোণ। প্রমাণ করো। হ্যাঁ দেখো এটা বুঝাইছে তো এটা। তাহলে উপাদ্য এতটুকু করে ফেলবা তোমরা। এরপরে আসো রসায়ন। নবম অধ্যায় এসিড বৃষ্টি। এসিড বৃষ্টিটা কি? বায়ুমণ্ডলে আছে দেখো কার্বন ডাই অক্সাইড, তারপরে আছে নাইট্রোজেন গ্যাস, এরপরে আসছে বিভিন্ন রাবার টাবার, এইগুলা জ্বালাইলে অগ্নিগিরি যেখানে হয় সেখানে আছে সালফার ডাই অক্সাইড, মানে সালফার আছে। আবার বলি ভাই বিভিন্ন রাবারের ফ্যাক্টরি ওইখানে আছে সালফার। ওই যে গাড়ির টায়ার এটা সেটা এগুলা পুরাইলে, অর্থাৎ যেখানে রাবারের শিল্পনগরী আছে সেখানে সালফারের পুরাইতে হয়। আচ্ছা আমরা আস্তে আস্তে ধাপে ধাপে আসি। বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড আসে কিভাবে? বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড আসে আমাদের কি শ্বসনের ফলে, উদ্ভিদের শ্বসনের ফলে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড নির্গত হয়। এই কার্বন ডাই অক্সাইড বৃষ্টির পানির সাথে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড উৎপন্ন করে। এবার আসো বজ্রপাত। বায়ুমণ্ডলে নাইট্রোজেন ডাই অক্সাইড থাকে আর অক্সিজেন থাকে। বায়ুমণ্ডলে 78% হচ্ছে কি নাইট্রোজেন গ্যাস। ওই বায়ুমণ্ডলে নাইট্রোজেন গ্যাস আর অক্সিজেন গ্যাস থাকে। যখন বজ্রপাত হয়, বজ্রপাতের চিহ্ন কোনটা? এটা নেই,
যখন এই বজ্রপাত হয় তখন বায়ুমণ্ডলের তাপমাত্রা প্রায় 3000 ডিগ্রি সেলসিয়াস হয়ে যায়। যেখানে বজ্রপাত হয় সেখানকার তাপমাত্রা এই 3000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নাইট্রোজেন আর অক্সিজেন বিক্রিয়া করা হয় নাইট্রোজেন মনোক্সাইড। এই নাইট্রোজেন মনোক্সাইড আবার অক্সিজেনের সাথে বিক্রিয়া করে হয় নাইট্রোজেন ডাইঅক্সাইড। এই নাইট্রোজেন ডাইঅক্সাইড পানির সাথে বিক্রিয়া করে HNO3 আর প্লাস HNO2, এটা তো জানি নাইট্রিক অ্যাসিড আর এসে নাইট্রাস অ্যাসিড। নাইট্রাস অ্যাসিড উৎপাদন করে। এরপরে দেখো বায়ুমণ্ডল থাকে আর বলছি তো শিল্প কারখানা, ওইখানে থাকে সালফার। এই সালফার যখন পুরায় তখন অক্সিজেনের সাথে দহন বিক্রিয়ায় সালফার ডাইঅক্সাইড উৎপাদন হয়। এই সালফার ডাইঅক্সাইড বায়ুর অক্সিজেনের সাথে আবার বিক্রিয়া করে এই সালফার ডাইঅক্সাইড কিন্তু আবার উৎপাদন করতে পারে পানির সাথে বিক্রিয়া করে সালফিউরাস অ্যাসিড H2SO3, এটার নাম হইছে সালফিউরাস অ্যাসিড উৎপাদন করে। আর আবার সালফার ডাইঅক্সাইড আর অক্সিজেন বিক্রিয়া করে সালফার ডাইঅক্সাইড। এই সালফার ডাইঅক্সাইড পানির সাথে বিক্রিয়া করে হয় সালফিউরিক অ্যাসিড H2SO4। দেখো তোমরা সুন্দর করে এগুলা বিক্রিয়া লেখো, আবার আমি একবার বুঝিয়ে দিই তারপর তোমরা লিখো। প্রথম আসো কার্বন ডাইঅক্সাইড, এইটা বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড কিভাবে আসে? নাইট্রাস অ্যাসিড উৎপাদন করে, দুটোই উৎপাদন করে, তবে এইটা আসে না কি হয়ে যায়, বিয়োজিত হয়ে যায়। এরপরে আসো গ্যাসে নাইট্রাস অ্যাসিড, নাইট্রোজেন গ্যাসের থেকে কিভাবে হয় এটা শেষ। এরপরে আসো সালফার। সালফার কোথায় থেকে? বিভিন্ন রাবারের যে কারখানা, ওই রাবারের কারখানাগুলোর মধ্যে সালফারের যৌগ থাকে। রাবারকে ভলকানাইজিং করার জন্য সালফারের প্রয়োজন হয়। তখন ওই রাবার টাবার গুলো যদি আমরা দহন করি, সালফার অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সালফার ডাইঅক্সাইড। এই সালফার ডাইঅক্সাইড পানির সাথে বিক্রিয়া করে, বৃষ্টির পানির সাথে বিক্রিয়া করে সালফিউরাস অ্যাসিড H2SO3 সালফিউরাস অ্যাসিড। এবার SO2 আর O2 বিক্রিয়া করে সালফার ডাইঅক্সাইড। এই সালফার ডাইঅক্সাইড পানির সাথে বিক্রিয়া করে সালফিউরিক অ্যাসিড উৎপাদন করে। কোন পানির সাথে? বৃষ্টির পানির সাথে বিক্রিয়া করে। এবার আসো কাটলে, পেঁয়াজ কাটলে আমাদের চোখ জ্বলে কেন? কারণ পেঁয়াজ কাটলে পেঁয়াজের মধ্যে সালফারের যৌগ আছে। তখন ওই সালফারের যৌগ কি হয়, ওই যখন কাটার ফলে সালফার ডাইঅক্সাইড সৃষ্টি হয়। এই সালফার ডাইঅক্সাইড আমাদের চোখের পানির সাথে বিক্রিয়া করে সালফিউরাস অ্যাসিড উৎপাদন হয়। এই সালফিউরাস অ্যাসিডের কারণে আমাদের চোখ জ্বলে। ঠিক আছে, এইটা পাবে কোন জায়গায়? যে পেঁয়াজ কাটলে আমাদের চোখ জ্বলে কেন, এটা পাবে ইয়ার থেকে। তোমরা দশম অধ্যায় থেকে লাস্টের অংশে পাবে। দশম অধ্যায় লাস্টে দিয়ে আসো, এখানে সালফারের যৌগ গিয়ে ওখানে। বলা শেষ হলে বলো।
শেষতলা হরফানি হরফানিটা কি? পানির মধ্যে ক্যালসিয়াম, তারপরে হচ্ছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, তাদের ক্লোরাইড, তারপরে সালফেট, তারপরে হচ্ছে বাইকার্বনেট HCO3, এইগুলা মানে তাদের লবণ, এটাকে বলা হয় ক্যালসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম সালফেট, ক্যালসিয়াম বাইকার্বনেট। এদের লবণ যদি দ্রবীভূত থাকে তাহলে বলা হয় ক্ষরপানি। তাহলে ক্ষরপানি হবে এদের লবণ। এবার আমরা লেখা শুরু করি লবণগুলোর নাম কি কি। ক্যালসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ফেরাস ক্লোরাইড, ফেরিক ক্লোরাইড। এরপরে লেখো ম্যাগনেসিয়াম সালফেট, হ্যাঁ ক্যালসিয়াম সালফেট দুইজনের দুজনের সমান, ম্যাগনেসিয়াম সালফেট দুইজনের সমান লেখা লাগবে না, ফেরাস সালফেট দুইজনের সমান লেখা লাগবে না, ফেরিক সালফেট আবার লেখা লাগবে, আয়রনের দুজনের 3 ওইদিকে, সালফেটে 2 এদিকে। এরপরে আসো ক্যালসিয়াম বাইকার্বনেট CO3, কারণ বাইকার্বনেটের দুজনই এক, ম্যাগনেসিয়াম বাইকার্বনেট, তারপরে ফেরাস বাইকার্বনেট, ফেরিক CO3, এই বাইকার্বনেট। এই লবণগুলোর দ্রবীয় থাকলে ক্ষরপানি হবে। ঘটনাটা কি গেল? হ্যাঁ দেখো এইগুলা থাকলে, এই লবণগুলা থাকলে আসলে পানি ক্ষর হবে। লেখো তোমরা লবণগুলা। তুলসী মাইনে তুলছো, তুমি তুলছো না তোমার আম্মু তুলে দিছে? আমি সুমি। তো সুমি নেই, সুমি আর মায়ের কত দেখো থাকো থাকার মতো।
তানভীর জয়েন করছো? তানভীর জি স্যার। আচ্ছা, তুমি যে মাঝে মাঝে দৌড়াদৌড়ি করো, এতটুকু বুঝছো নি তুমি? এটি লিখতে পারছো? জি স্যার। আচ্ছা, এবার দেখো হরফানি কিন্তু দুই প্রকার। এই লবণগুলা থাকলে, এই লবণগুলা থাকলে স্থায়ী ক্ষরক, আর এইগুলা থাকলে অস্থায়ী ক্ষরক। পারলে তোমরাও এরকম দাও। হ্যাঁ, লিখছো? রিয়া লিখা হয়েছে? এবার আসো ক্ষরতা দূরীকরণ। ক্ষরতা কিভাবে দূর করব? ক্ষরতা দূরীকরণ অস্থায়ী, অস্থায়ী ক্ষরতা দূর করতে গেলে তাপ দিলেই হবে। তাপ দিলে অস্থায়ী ক্ষরতা দূর হয়। যেমন ক্যালসিয়াম, ক্যালসিয়াম হাইড্রোকার্বনেট, এটাকে যখন তাপ দিব তখন হবে ক্যালসিয়াম কার্বনেট সলিড, মানে কঠিন পদার্থ, পাত্রের নিচে কঠিন পদার্থ আকারে জমা থাকবে। তারপরে উৎপাদন হবে পানি, লিকুইড। এটা কার্বন ডাই অক্সাইড গ্যাস। দেখো তিনটা, এটা কঠিন হিসাবে পাত্রের নিচে জমে থাকবে, এটা তো তরল হবে, আর কার্বন ডাই অক্সাইড গ্যাস হিসাবে এটা চলে যাবে। একই ভাবে প্রত্যেকটা ক্ষেত্রে বিক্রিয়া এরকম। ফেরিক সালফেরিক কার্বনেট, হাইড্রোকার্বনেট HCO3 তাপ দিলে ফেরিক কার্বনেট তার যোজনে 2, না তার যোজনে 3 যাবে ওই দিকে, তার 2 আসবে এখানে, কারণ আয়রনের যোজন এখানে 3। তারপরে উৎপাদন হবে পানি, এটা কিন্তু সলিড, এখানে এগুলো লিখতে হইব কোনটা সলিড কোনটা লিকুইড। কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপাদন হবে। তাহলে অস্থায়ী ক্ষরের মধ্যে, মানে অস্থায়ী ক্ষর যারা আছে তাদেরকে তাপ দিলে হয়। এবার আসো স্থায়ী ক্ষরতা, স্থায়ী ক্ষরতা কিভাবে দূর করতে হইব? স্থায়ী ক্ষরতা রাসায়নিক পদ্ধতিতে করতে হয়। রাসায়নিক পদ্ধতি, রাসায়নিক পদ্ধতিতে কি? আচ্ছা তোমরা আগে এটি শেষ করো।
হ্যাঁ তোলা হলে বলো। তুলসী। এবার দেখো দূর করবো কিভাবে। হাই করো তো হচ্ছে কিরকম, ক্যালসিয়াম ক্লোরাইড তোমাদের বই আছে, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, তার সাথে দিব সোডিয়াম কার্বনেট। এবার দিলে এটাকে আবার সোডা অ্যাশ পদ্ধতি বলে, সোডা অ্যাশ। এবার দেখো মানে বা সোডা পদ্ধতি। এবার ম্যাগনেসিয়াম কার্বনেটের সাথে বিক্রিয়া করবে এই ম্যাগনেসিয়াম কার্বনেট, তারপরে হবে সোডিয়াম, এটা হবে সলিড, সোডিয়াম ক্লোরাইড, এটা হবে অ্যাকোয়াস। এবার আসো ফেরাস সালফেট, সোডিয়াম কার্বনেট, এদের সাথে বিক্রিয়া করা হবে ফেরাস কার্বনেট, সোডিয়াম সালফেট, এটা অ্যাকোয়াস, এটা সলিড। এইভাবে স্থায়ী ক্ষারতা দূর হয়। ক্ষারতা দূর হওয়া মানে হচ্ছে দ্রবণ থেকে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, তারপরে হচ্ছে ফেরাস আয়ন আর ফেরিক আয়নের দূর করাটা। দূরীকরণের অর্থ হইছে ক্ষারতা, দূরীকরণের অর্থ হইছে এদেরকে দূর করা। কথা কি বুঝেছে? ক্ষারতা দূরীকরণ মানে হইছে এদেরকে দূর করা। তা দূর হয়নি দেখো, এই যে এটা সলিড কঠিন আকারে আলাদা হয়ে গেছে পানির থেকে, এই কঠিন আয়রনটা আলাদা হয়ে গেছে কঠিন হিসাবে পানির থেকে। এইখানেও দেখো ম্যাগনেসিয়াম আলাদা হয়ে গেছে, আয়রনও কি হয়ে গেছে আলাদা হয়ে গেছে পানির থেকে। এই দূরীকরণ বলতে এটা বোঝায়। হ্যাঁ, এরপরে আসো খরফানি কেন দূর করব। দূর করতে হয়, আচ্ছা তোলা হচ্ছে তোমাদের এতটুকু? জি স্যার। দেখো বইয়ে কিন্তু এত বিস্তারিত নাই। এবার আসো খরফানি কেন দূর করছি, শুধু কাপড় কাচানোর জন্য দূর করব। কাপড় কাচানোর জন্য কেন দূর করব, কারণ হচ্ছে সাবান, ফেটি বা জৈব এসিডে সোডিয়াম বা পটাশিয়াম লবণকে সাবান বলে।
যেমন C17 H35 COONA এটা সাবান। C17 H35 COO পটাশিয়াম এটা হচ্ছে সাবান। সাবানটা বিয়োজিত হয়ে COONA এটা ভেঙে আছে না দুটো অংশ C17 H35 COO মাইনাস সোডিয়াম প্লাস এটা হচ্ছে স্টিয়ারেট আয়ন। স্টিয়ারেট আয়ন ফেনা উৎপাদন করে, ফেনা উৎপন্ন করে। ঠিক পটাশিয়ামের ক্ষেত্রে একই রকম C17 আর এই C17 H35 এটা H35 COO পটাশিয়ামেরটাও ঠিক একই কাহিনী প্লাস পটাশিয়াম আয়ন। এবার কি হয় এই স্টিয়ারেট আয়নটা C17 মানে সাবানটা যদি আমরা বিক্রিয়া করাই COONA এটা দি এটার সাথে যদি বিক্রিয়া হয় কার কার ম্যাগনেসিয়াম আয়ন তারপরে হইছে ক্যালসিয়াম আয়ন আয়রনের আয়ন একটা দিয়ে দেখাইতেছে আচ্ছা তিনটা দিয়ে দেখাইতে যে একটু জায়গা আছে Fe3+ আয়ন তাদের সাথে যদি বিক্রিয়া ঘটে তাহলে কি হয় দেখো যেটা ফেনা উৎপাদন হবে তা C17 H35 COO ম্যাগনেসিয়াম। দেখো ম্যাগনেসিয়ামের যোজনী 2 এটা যোজনী 1 এইখানে 2 হবে এটা সলিড প্লাস সোডিয়াম আয়নটা আলাদা হয়ে যাবে। ঠিক ক্যালসিয়ামের সাথে বিক্রিয়া করলে C17 H35 COO 2 ক্যালসিয়াম এটাও সলিড তাহলে সোডিয়াম প্লাস আয়রনের সাথে বিক্রিয়া করলো একই কাহিনী C17 H35 COO এখানে 2 Fe এটাও সলিড সোডিয়াম প্লাস। এবার C17 H35 COO আয়রনের যোজনী 3 ব্যবহার হবে এখানে ফেরিক রেখা Na+। এখন যদি আমরা খরচ পানিতে যদি কাপড় কাচাই খরচ পানিতে কাপড় কাচানোর জন্য যদি আমরা সাবান দিই সাবান দিলে আসে না এই উৎপাদন হয় দেখো এদিকে এই চারোটা এইগুলা উৎপাদন হয় যতক্ষণ পর্যন্ত এইগুলা দ্রবণের মধ্যে এই আয়নগুলা থাকবে ততক্ষণ পর্যন্ত কোনো ফেনা উৎপাদন হইতো না পানি গোল হয়ে থাকবে গোলা হয়ে থাকবে গোলা হইতে থাকবে গোলা হইতে থাকবে গোলা হইতেই থাকবে কেন গোলা কারণ তারা কঠিন পদার্থ হওয়ার কারণে পানিটা গোলা হয়ে যায় কোনো ফেনা উৎপাদন হবে না যে মুহূর্তে এইগুলা শেষ হয়ে যাবে তারপরে ফেনা উৎপাদন করবে আর কাপড় কাচার জন্য ফেনা উৎপাদন হওয়া একান্ত প্রয়োজন এই জন্য খরচ পানিতে যদি আমরা
খরফ পানিতে যদি আমরা কাপড় সাবান দিয়ে কাপড় কাচা তাহলে সাবানের কি হয়? অপচয় হয়। তাহলে দেখাই দিলাম সাবানের অপচয় কেন হয়, এটাও লেখা যায় সাবানের অপচয় কেন হয়, অথবা খরফ পানিতে কাপড় কাচা অসুবিধা কেন। তাহলে এখানে প্রশ্নটা এরকম আসতে পারে, খরফ পানিতে সাবানের অপচয় কেন হয়? আচ্ছা ইয়াসমিন এখানে রুল 17 এস না আসো রুল 17 ইয়াস না ইয়াস না আসো এখানে। এবার আসো, তোলা হয়েছে এতটুকু। হ্যাঁ তোমরা তুলছো? जी सर। আচ্ছা তোলো। স্যার কিছু দেখা যায় না। তোমার স্পিকার বন্ধ করো, দেখা যায় না তো তোমার ফ্রেন্ডের সমস্যা। তো এরপরে আচ্ছা তোমাদের একটা বুদ্ধি শিখিয়ে দিই, তোমরা একটা কাজ করবা, মোবাইলের মধ্যে রেকর্ডিং চালু করে দিও। কিভাবে রেকর্ডিং? স্ক্রিন রেকর্ডার আছে একটা, স্ক্রিন রেকর্ডার জুমের আইকনটার মতো, ওইটা তোমরা ইনস্টল করে ফেলবা। তো তখন আর তোমরা কোনো কিছু লিখতে হইব না, নি ওইটা রেকর্ড হয়ে যাবে এর সাথে সাথে। স্ক্রিন রেকর্ডার এরপরে আসো, এরপরে প্রশ্ন লেখো, খরফ পানিতে উজ্জ্বল কাপড়, খরফ পানিতে সাবান দিয়ে উজ্জ্বল কাপড়, খরফ পানিতে সাবান দিয়ে উজ্জ্বল কাপড় ধুলো করলে কাপড় অনুজ্জ্বল হয় কেন?
উজ্জ্বল কাপড় দ্রুত করলে অনুজ্জ্বল হয় কেন? হ্যাঁ, লেখছো উজ্জ্বল কাপড় দ্রুত করলে অনুজ্জ্বল হয় কেন? হ্যাঁ, এরপরে দেখো এই যে তারা এই খরফানির মধ্যে যে এই লবণটি উৎপাদন হয় এটি গাছ, এটি কি আমাদের ভাষায় এগুলাকে বলা হয় গাছ। এই গাছগুলা কাপড়ের উপর একটা স্থায়ী আবরণ সৃষ্টি করে ফেলে। খরফানিতে সাবান দিয়ে কাপড় কাচলে যে লবণ ম্যাগনেসিয়াম স্টিয়ারেট, ক্যালসিয়াম স্টিয়ারেট, ফেরাস স্টিয়ারেট, ফেরিক স্টিয়ারেট উৎপাদন হয়, এই লবণগুলা কাপড়ের উপরে স্থায়ী আবরণ সৃষ্টি করে ফেলে। স্থায়ী আবরণ মানে এই আবরণগুলা আর দূরীভূত হয় না। না হওয়ার কারণে আর এগুলার রং হচ্ছে অনুজ্জ্বল, মানে ধূসর বর্ণের। এই রং হচ্ছে কি ধূসর বর্ণের। এই জন্য কি হয়, কাপড়টা অনুজ্জ্বল হয়ে যায়। তোমরা দেখবা যে বালতিতে কাপড় কাচাও, কাপড় বালতিটার নিচে তলা যে যতটুকু পর্যন্ত সাবানের পানি থাকে, দেখো রংটা কিরকম অনুজ্জ্বল হয়ে গেছে। এটা ক্ষয় হয় নাই, কিন্তু তার উপরে কাস্তরণ পড়ে গেছে, সেটা হচ্ছে ধূসর বর্ণের। ঠিক। এবার আসো, এতক্ষণ তো বুঝাইলাম, এখন খরফানি উপকার না অপকার? খরফানি শুধু অপকার হয়েছে কাপড় কাচার ক্ষেত্রে অপকার, কিন্তু এই খরফানি কি করে, খরফানির মধ্যে যে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, আয়রন আছে, এইগুলা আমাদের কি করে হাড় গঠনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মানে আমাদের পুষ্টি উপাদানগুলা পানির মাধ্যমে কিন্তু আমরা এই পুষ্টিগুলো পেয়ে থাকি, খরফানিগুলা। তাহলে খরফানি সে মানে খাওয়ার ক্ষেত্রে ব্যবহার হয় বেশি। এবার তোমাদের যে একটা স্ক্রিন রেকর্ডার করতে বলছিলাম, সেটা আমি তোমাদেরকে দেখাই, আর এখনকার পরীক্ষার নিয়মটা আমি তোমাদের দেখাইতেছি। দেখো স্ক্রিন রেকর্ডার, দেখো এটা এই ইয়ার মধ্যে আছে, দেখো বিকাশের পাশে স্ক্রিন রেকর্ডার, এটা আছে না, ইয়ার থেকে প্লে স্টোর থেকে তোমরা ইনস্টল করে নিবা। যখন ক্লাস শুরু হইব এটাতে ক্লিক করবা। ক্লিক করলে এবার দেখো এখানে নিচে আবার আইকনটা আসছে, এখানে ক্লিক করবা। ক্লিক করলে নিচে যে ইয়াগুলো আসছে, আবার এখানে কি স্পিকারের পাশেটা ক্লিক করবা। স্টার্ট নাও, 1 2 3, এবার স্টার্ট হইব। এবার তুমি যদি ক্লাস করতে থাকো, এবার তুমি জুমে ফিরে যাবে। এরপরে তুমি জুমে ফিরে গেলা, এইভাবে জুমে চলে আসলাম। এটা কিন্তু আবার রেকর্ড হইতেই থাকবে তোমার এটা।